হ্যাঁ, এটা এটা তো ফার্স্ট লাইট, তো এখান থেকে শুরু করলে এর আগেরটা তো এর আগের ইয়েতে হয়ে গেছে। তো সূর্যের চারদিকে পৃথিবীটা ঘুরছে। যেরকম ওই দিন আমি বলেছিলাম যে পৃথিবীটা কিন্তু সোজা নেই, একটু অ্যাঙ্গুলার আছে। কতটা অ্যাঙ্গেল? 23 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই 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 ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ সাউথ একটা লাইন টানা আছে, কিন্তু ওই লাইনটা কিন্তু একটু আহ, ই টিল্টেড, একদিকে ঝোঁকা। তো এই কারণে কি হচ্ছে যে সূর্যের সামনে যখন আছে, যেই সাইডটা সূর্যের সামনে আছে সেখানে লাইট পড়ছে, আর যেই সাইডটা সূর্যের বিপরীত দিকে সেখানে অন্ধকার। আর পৃথিবীটা কিন্তু ওই অ্যাক্সিসের উপর ঘুরছে, এই যে লাল লাইনটা দেখা যাচ্ছে সেটার উপর ঘুরছে। তো যখন পৃথিবীটা চারদিকে সূর্যের চারদিকে ঘুরছে, তখন বছরের এক সময়, যদি বলা হয় শীতের সময়, বাঁদিকে যে ডায়াগ্রামে দেখেন বাঁদিকে, তো সেখানে দেখবেন যে আহ, ওই অ্যাঙ্গেলে হাফ জায়গাটাতে ডাইরেক্ট সানলাইট পড়ছে। আর উত্তর দিকে যদি দেখা যায় তো একটু কিছুটা জায়গায় সানলাইট পড়ছে না। কেননা সানলাইট তো বিলকুল ইয়ে পারপেন্ডিকুলার সোজা পড়বে। তো এই জন্যে ওই জায়গাটাতে সানলাইট পড়ছে না, ওই জায়গাটাতে রাত্রি। আর নিচের দিকে ডাইরেক্ট সানলাইট পড়ছে ওই লাল রেখার পরেও। তো এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সিজন যে বদলায় যখন, তো শীতের সময় উত্তর ইয়েতে হেমিস্ফিয়ারে উত্তরি ভাগ যেটা বিষুবত রেখার উপর, সেখানে শীত সময় সূর্যের আলোটা অ্যাঙ্গুলার পড়ছে, ডাইরেক্ট পড়ছে না। আর গরমের সময় ওই ওই ঘটনাই দক্ষিণ দিকে হয়। এই এই এখানে এটা দেখে বুঝতে পারেন যে এটা আমরা ভূগোলে পড়েছি, স্কুলে পড়েছি সেটা, যে ঋতু বদলানোর কারণটা কি। আর এটা শীত আর গ্রীষ্ম, তার মাঝখানে হচ্ছে বসন্ত আর কি বলে হেমন্ত। আরো দুটো সিজন এখানে দেখা যায়। তো ছটা সিজন হয়, কিন্তু চারটে সিজন যদি বলা হয় তাহলে চারটে সিজন। আর বর্ষা তার মাঝখানে সিজন যখন বদলায় তখন বর্ষা হয়। তারপরে এখানে একটু আমি অন্যদিকে যাব। যেটা আমি প্রথমে বললাম যে বর্ষার যে উপর যে কথা বললাম, তো এখানে আমি রেফারেন্স নিয়েছি। আপনারা হয়তো জেনে থাকবেন বা ফার্স্ট টাইম শুনতে পাচ্ছেন, শুনছেন এটা। বরাহমির নাম যদি শুনে থাকেন, সে সে ঋষি ছিলেন এবং একটা লিখেছেন, গ্রন্থ লিখেছেন, বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা সেটাতে অনেক বিভিন্ন রকমের সাবজেক্টের উপর, বিভিন্ন চ্যাপ্টারের উপর দিয়েছে, এক্সপ্লেনেশন দিয়েছে। সেটা আমার কাছে আছে। তো সেটাতে লেখা আছে যে মেঘের যে গঠন হয়, যে মেঘের গঠন যেটা, সেটাকে গর্ভধারণ এবং বর্ষাকে প্রসব প্রক্রিয়া বলা হয়েছে বেদে। সেটার শ্লোক আছে, সেটা আমি এখন পড়ছি না। তো সেটা আহ, তে দেওয়া আছে যে 195 দিন আগে গর্ভাধান হয়, আর 195 দিন পর ওই বর্ষা হয়, যেটাকে প্রসব বলা হয়, যেটা ডেলিভারি যেটা বললাম আমি, ওই মেঘের। আর আহ, এটাতে যে এই সময়টাতে যে হয় 6.5 মাস সময় লাগে, এক্স্যাক্টলি 6.5 মাস সময় লাগে। আহ, তার মানে একটা নক্ষত্র যে, এখানে কিন্তু নক্ষত্রের ইম্পর্টেন্স হচ্ছে, একটা নক্ষত্র 7.5 কি বলে 7.5 ফ্রিকোয়েন্সি করে একটা নক্ষত্র বছরে কত দিনে করছে? 13.5 দিনে, তাই তো? 13.5 ইন্টু 7.5, কি সংখ্যা আসছে? ক্যালকুলেশন করুন আপনারা, আমিও করছি। 7.5 এবং 13.5 বা 13.25, যেটা উম, যদি 13 দিয়ে আহ, করা হয়, বা এটাকে উল্টো ভাবে যদি করেন তাহলে আরো ইজি হবে।
195 ডিভাইডেড বাই 7.5, তো 26 দিন হচ্ছে। 26 মানে 27টা নক্ষত্র তো। তো 195 কে যদি 27 দিয়ে ডিভাইড করা হয় তো একটু 7.5-এর একটু কম আসবে, রাউন্ড ফিগার আমি এটাকে 7.5 করেছি। তো এটা ক্যালকুলেশনটা, কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করছি। 195 ডিভাইডেড বাই 27, তাই না? 27, তো 7.22, মানে 7 থেকে 7.5-এর একটা সংখ্যা আসে। তো আমি এই জন্য 7.22 একটা আছে। তো কথাটার মানে হচ্ছে এই যে যেই সময় গর্ভাধান হচ্ছে, মেঘটা আহ, গঠন হচ্ছে, আর যেই সময় বৃষ্টি হচ্ছে, সেটার একটা নক্ষত্রের একটা রিলেশন আছে। আগামী স্লাইডে আসবে সেটা, এখানে এইটাই বলার চেষ্টা হচ্ছে যে ওই রিলেশনটা, যেটা ওই নক্ষত্রের যে ফ্রিকোয়েন্সি, মানে একটা নক্ষত্র 27 দিন পরে আবার নক্ষত্র আসছে, তো এরকম 7.5 বার, 7.5 বার। এটা যেহেতু যেহেতু চন্দ্র মাস হচ্ছে 29.5 দিনের, নক্ষত্র 27টা, তো এখানে যে 6.5 মাস যেটা, সেটা তো 6.5 চন্দ্র মাস বলা হচ্ছে। তো নক্ষত্রের জন্য 1 মাস বেশি, মানে 7.5টা 7.5-এর একটা সাইকেল দরকার ওই নক্ষত্রেরই। এটা আগামী ইসেতে যদি দেখি তো এটা বুঝতে বুঝতে আমি এটা স্লাইডে আপনারা পরে পড়ে নেবেন, হিন্দিতে আছে ওটা। আমি বলে দিই যে যেই নক্ষত্রেতে মেঘের গঠন হয়েছে, বৃষ্টি ওই নক্ষত্রতেই হয়। কিন্তু যদি মেঘ দিনের বেলা গঠন হয়ে থাকে, তাহলে বৃষ্টি ওই দিন ওই নক্ষত্রতে 6.5 মাস পরে, 195 দিন কিন্তু রাত্রিবেলা হবে। এটা এটা আমি জাস্ট এখানে টাচ করছি। এটার উপর একটা পুরো ভিডিও আছে। ইসেতে 4টে ভিডিও আছে। ওই 4টে ভিডিও বৃষ্টির উপর, যেটা খরিফ ফসলের উপর আছে, সেটা আপনারা দেখবেন। বা এটাকে আমি এখানে ডিটেলে না ডিসকাস করে আলাদাভাবে এটাকে পরে আমরা আবার অন্য সেশনে করতে পারবো। আহ, এইখানে যেই ইগুলো দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের আহ, উম, 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 জন্তু, জানোয়ার, পাখি, ওরা কিন্তু অনেক রকমের ইন্ডিকেশন দেয় যে কি ঘটনা হবে, কি সময় কিরকম ভাবে কি ঘটনা হবে। সেটার কিছু আমি এখানে উদাহরণ নিয়েছি। একটা পাখি আছে যেটাকে হিন্দিতে বলা হয় টিটিরি, বাংলাতে কি কি বলা হয় যে জানি না, টিট 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 করে। সেটা ছবি আমি সেতে ওই ওটারও ওই ভিডিওতে আছে এই সবগুলো। তো সেটা যে ডিম পারে, ওটা ডিম পাড়ার সময় কিন্তু গরমের সময়, জ্যৈষ্ঠ মাসে, বৃষ্টি হওয়ার আগে। ওটা ডিম পাড়ার যে জায়গাটা, ওটা মাটিতে ডিম পাড়ে, গাছে থাকেও না, মাটিতেই থাকে। গাছে বসতে পারে না, ওটা পায়ের সংরচনা এরকম, আঙ্গুলের সংরচনা পায়ের মধ্যে এরকম, যে গাছের ডালের উপর ওটা বসতে পারে না, মাটিতেই বসতে পারে, সমতল জায়গাতে বসতে পারে। উড়তে পারে, আকাশে ওড়ে পাখিটা, বড় পাখি। তো সেটা যে ডিম পারে, ওই ডিম পাড়ার স্থান দিয়ে বোঝা যায় যে ওইবার বৃষ্টি কিরকম হবে। যেরকম বাংলায় অনেক আছে, পশ্চিমবঙ্গে অনেক পুকুর আছে, বিল আছে, আছে। তো গরমের সময় উম, উম, জলের যে স্তর যেটা, সেটা তো কমে যায়। যেখানে যে কোনো জলাশয় আছে সেখানে জলের স্তর কমে যায়, বৃষ্টির সময় আবার বৃষ্টি হয় আর ভরে যায়। তো জলের স্তর, বর্ষা যেরকম হবে সেরকম জলের স্তর উঠবে, উপরে উঠবে। তো ওই পাখি যে ডিম পারে, ওই ডিমের স্থান দিয়ে বোঝা যায় যে এইবার বৃষ্টি কতটা হবে। যদি খুব নিচে গিয়ে ডিম পারে, তার মানে বৃষ্টি কম হবে। খুব সেফ জায়গায়, খুব উপরের দিকে যদি ওই জলাশয়ের বাইরে গিয়ে অন্য জায়গায় যদি ডিম পারে, তাহলে জলাশয়ে ভরে যাবে। এরকম একটা নিয়ম, প্রকৃতির নিয়ম যেটা, সেটা আহ, আছে। তারপরে সারস পাখি, যেটা কালো আর সাদা বিভিন্ন রকমের যে সারস পাখি থাকে,
তাদের সংখ্যা দিয়েও বোঝা যায়, তাদের মুভমেন্ট দিয়েও বোঝা যায় যে এইবার ফসলে আহ, কিরকম। এটা হচ্ছে সবগুলো খরিফের জন্য, বর্ষাকালের জন্য কিরকম ভাবে, কিরকম বৃষ্টি হবে, কিরকম ফসল হবে, ওদের সংখ্যা দিয়ে ওদের আগমনের মানে যারা মাইগ্রেটরি বার্ড, যেগুলো সারস্থ মাইগ্রেটরি বার্ড, তো ওদের মাইগ্রেশনের নাম্বার এবং মাইগ্রেশনের টাইমিং, মাইগ্রেশনের ডাইরেকশন দিয়ে বোঝা যায় যে সিজন কিরকম হবে, ফসল কিরকম হবে। এরকমই যে পিঁপড়ে থাকে, পিঁপড়ের বিভিন্ন রকমের পিঁপড়ে থাকে, কালো পিঁপড়ে থাকে, ব্রাউন কালারের পিঁপড়ে থাকে, লাল রঙের পিঁপড়ে থাকে। তো ওই পিঁপড়ের মুভমেন্ট দিয়ে, পিঁপড়ের বিহেভিয়ার দিয়েও বোঝা যায় যে এইবার আমাদের বৃষ্টি কিরকম হবে। ওরা কিন্তু আগের থেকে আভাস পায় এবং তারা ওই অনুযায়ী প্রিপারেশন করতে থাকে। যদি পিঁপড়ে তো মাটিতে থাকে, কিছু পিঁপড়ে গাছে থাকে, বেশিরভাগ পিঁপড়ে মাটিতে থাকে। তো যদি খুব বৃষ্টি হয়, ওদের পিঁপড়ের মাটির হয়ে যাবে। তো ওরা কিন্তু ওদের যে মাটিতে যে হোল থাকে সব বেশিরভাগ গুলো বন্ধ করে দেয়, সব থেকে উঁচু যেটা থাকে সেটা খোলা থাকে, বাকি সবগুলো বন্ধ করে দেয়। আর বৃষ্টি শুরু হওয়ার আগে ওরা খাদ্য সংগ্রহ করতে শুরু করে। তো যদি আপনারা দেখেন যে পিঁপড়ের মুভমেন্ট হচ্ছে আর উপর দিকে মুভ করছে, তার মানে বৃষ্টি বেশি হবে। যদি খাদ্য সংগ্রহ করছে, তার মানে ভবিষ্যতে বৃষ্টি হওয়ার সময় বর্ষাকালে এরা এইরকম মুভমেন্ট করে। সেটা ডিটেল এখানে চার্টে দেওয়া আছে। এটা হিন্দিতে আছে, যারা হিন্দি পড়তে পারেন তারা পড়ে এটা নিজেরা বুঝতে পারবেন। এরকম অনেকগুলো ফ্যাক্ট, ন্যাচারাল ফ্যাক্ট দেওয়া আছে। তারপরে এরকমই বৃষ্টির জন্য এটা আমি ডিটেলে এখানে নিয়েছি স্লাইডগুলো, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে মেঘের গঠনের উপর অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো আছে, ফ্যাক্ট আছে, বেদে দেওয়া আছে, বারাহমির বৃহৎ সংহিতাতে দেওয়া আছে। যা ঋষিরা যেটা বলে গেছে, ওইটা উপর একটা আলাদা আমি ভিডিও দিয়েছি, 4টে ভিডিও, সেটা দিয়ে আপনাকে। তারপরে ঝিঝি পোকা যেটা, সেটা যখন সাউন্ড করে, রাত্রিবেলা বা দিনের বেলাও করে সাউন্ড করে, ওই সাউন্ডের যে স্পিড, যেটা কত জোরে করছে, কত তাড়াতাড়ি করছে, যে সাউন্ডটা, যেটা স্পিড যেটা, সেটা দিয়ে টেম্পারেচার বোঝা যায়। যখন টেম্পারেচার ছিল না, থার্মামিটার ছিল না, কোনো উপায় ছিল না, তখন বাতাবরণ, বায়ু, জলবায়ুতে কিরকম ভাবে পরিবর্তন হবে বা কি হবে, সেটা কিন্তু এই আহ, বিভিন্ন রকমের পোকামাকড়, জন্তু, জানোয়ার, পাখি, এদের দিয়ে বোঝা যেত। এরা ইন্ডিকেশন দিত, এরা আগে আভাস পেয়ে যায়। তারপরে বৃদ্ধ যারা আছে, তাদের যদি আহ, আহ, বারবার তৃষ্ণা পাচ্ছে, জল খেতে হচ্ছে, তার মানে যে সিজন, এটা আবহাওয়া যেটা, জলবায়ু যেটা, সেটা ড্রাই হবে, বর্ষাকালের কথা বলছি। এইসব অনেকগুলো ব্যাপার আছে। তারপরে জঙ্গলে যে আগুন হয়, বা যে অনেক আছে। এটা চার্টটা আপনার আপনার হিন্দিতে যেহেতু আছে, আহ, পরে পড়ে নেবেন। আহ, তারপরে আবার বারাহমির কিছু স্লাইড আছে। আমি বলবো যে এইগুলো বৃষ্টি কখন কিভাবে হবে, কোন দিক থেকে হবে, সেটাও বোঝা যায়। কিরকম বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে, আহ, এটা এই দিয়ে পঞ্জিকাতে গ্রহের পজিশন কি, কোন গ্রহের কি পজিশন, কোন তত্ত্ব, ওই যে চার্টগুলো আগে দেখিয়েছি, সেটার সাথে সাথে আবহাওয়া কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে আকাশে, সূর্য ওঠার সময়, ও সূর্য অস্ত হওয়ার সময়, বা আকাশে মেঘের সংরচনা কিরকম, মেঘের পেছনে সূর্য আছে, তার থেকে সূর্যের প্রকাশ দেখা যাচ্ছে কি না, মেঘ কিরকম দেখা যাচ্ছে, মেঘের রং কিরকম। ওই অনেকগুলো ব্যাপার আছে যে যা দিয়ে বোঝা যায় যে কিরকম হবে। এটা আমি এখানে দিয়েছি। তারপরে জলের স্রোতের জন্য আগের সময়ে যখন টেকনোলজি ছিল না, তখন যে টারমাইট যেটাকে বলে, কি বলে ওটাকে, আহ, বাংলাতে ভুলে যাচ্ছি আমি। তো ওইগুলোর পজিশন দিয়ে ওটার যে মলহিল যেটাকে বলে, টার্মাইটের যে এটা, ওটা দিয়ে বোঝা যেত যে কিভাবে, কোথায় কতটা জল পাওয়া যাবে, কোন দিকে পাওয়া যাবে, কোন ডাইরেকশনে পাওয়া যাবে, কত দূরে পাওয়া যাবে। এটার একটা ক্যালকুলেশন আছে, আগের থেকে করা, আহ, ই, আমাদের ঋষিমুনিরা দিয়ে গেছে, অনেক কিছু জ্ঞান দিয়ে গেছে।
ওই অনুযায়ী আমরা বুঝতে পারি যে কিভাবে হবে, কতটা বৃষ্টি হবে, কম হবে, বেশি হবে, অনেকগুলো আছে। সেটা আমি ডিটেলে এখানে করছি না। তারপরে আরেকটা আমি এখানে দিয়েছি, যে স্লাইডে, যে বৃষ্টির মাত্রা। আমি এটা এখানে বলবো যে আপনারা ওই ভিডিওটা দেখেন, ওর ডিটেলে দেওয়া আছে এখানে। হাফ বললে এটা বোঝা যাবে না। আমি আসি এখন ইসের উপর, কি বলে, আহ, যে পঞ্জিকা যেটা আমি তৈরি করি সেটার চিত্র আমি এখানে দিয়েছি। পুরোটা, একটা পক্ষের পুরোটা দিয়েছি, ফার্স্ট পেজ থেকে নিয়ে ফার্স্ট পেজের পর সেকেন্ড পেজে কি আছে, থার্ড পেজে কিরকম ভাবে আছে। তো সেটা আপনারা ডিটেল দেখতে পাবেন। আহ, আজকে এই সেশনের পর আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেব। পঞ্জিকাতে প্রথম দিন যদি প্রতিপদতে শুক্লপক্ষ, ভাদ্র মাস, এটা যেই ভাদ্র মাসে যেটা নিচে পয়লা ভাদ্র, বঙ্গাব্দ হচ্ছে 1431। তারপরে 4 সেপ্টেম্বর ইংরেজি ক্যালেন্ডার হিসাবে। তারপরে চন্দ্রের ব্যাপারে দেওয়া আছে, চন্দ্র উদয় কটার সময় হবে, চন্দ্র অস্ত কয়টার সময় হবে, চন্দ্র কি রাশিতে আছে, নক্ষত্র, চন্দ্র কি নক্ষত্রতে আছে আর কোন আয়নে, দক্ষিণায়ন কি উত্তরায়ণ। সেরকম সূর্যের উদয়, সূর্যের সময় উদয়, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, সূর্য কি রাশিতে আছে, কি নক্ষত্রে আছে, কোন আয়নে আছে। তারপরে ফসল সমূহ যদি বলা হয় তো কি ফসল সমূহ, ফল বীজ আছে। আর মূলও আছে, যেহেতু চন্দ্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে, তো কতটা পর্যন্ত ফল বীজ, তারপরে কতটা কতটা থেকে মূল, মানে রুট ক্রপের জন্য রুট ডেট শুরু হবে। বার কি, চন্দ্র তাল কি, নিচের দিকে যাচ্ছে এটা, তার সাথে সাথে অন্য কোনো বিশিষ্ট কিছু আছে কিনা। আর স্মৃতি যেটা, আরোহ কি অবরোহ, নিচের দিকে বা উপরের দিকে উঠছে চন্দ্র, সেটা। তার সাথে সাথে ওই দিনের হিসাবে ছবিও দেওয়া আছে। আর তারপরে দেওয়া আছে যে অ্যাকচুয়াল ক্যালেন্ডার, যেটা অ্যাকচুয়াল যে পঞ্জিকা যেটা, সেটাতে চারটে, পাঁচটা কলাম আছে, ফসল বিভাগ, ফল বীজ দিন হিসাবে, মূল, আর ফুল আর পাতা। তো ওই দিন কোন ফসলের জন্য কি কাজ করতে হবে এই তারিখে, এই তারিখ অনুযায়ী দেওয়া আছে। জমি চাষ, ফল বীজের জন্য জমি চাষ করতে হবে, করা যায়, আহ, করা উচিত। আহ, আহ, সবুজ দিয়ে দেওয়া আছে। আর যেটা আহ, আহ, করা উচিত না সেটা লাল ক্রস দিয়ে দেওয়া আছে। তো আহ, তারপরে হচ্ছে যদি সার দেওয়ার থাকে জমি তৈরি করার সময়, তো ওটা কোন ফসল জন্য করা যেতে পারে, বীজ বপনের জন্য, চারা রোপণের জন্য, তারপরে ওষুধ স্প্রে করার জন্য, তারপরে আগাছা পরিষ্কার করার, নিড়ানি করার, ছাঁটাই করার, সেচ দেওয়ার, ফসল কাটা, এবং আবহাওয়া কিরকম ওই দিন থাকতে পারে সেটা, এরকম ভাবে প্রত্যেকটা দিন একটা চার্টে দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাবেন। আহ, এরকম প্রত্যেক দিনের একটা করে দেওয়া আছে। ওই একটা পক্ষের, ভাদ্র মাসের শুক্লপক্ষের এটা দেওয়া আছে। তারপরে লাস্টে দেওয়া আছে যেটা আমরা আগে করেছি, আলোচনা করেছি, যে কীট পতঙ্গের কিরকম, এটা প্রত্যেকটা পক্ষেই, প্রত্যেকটা ইসেতে, পঞ্জিকাতে শেষে দেওয়া থাকে। তারপরে আমরা যেটা দেখেছি ইসের, কি বলে, চন্দ্রতালের, সেটা যে ডিটেল লেখাও আছে, আর ওটা দেওয়া আছে, কি বলে, পিকচারও দেওয়া আছে। ওই পিকচার অনুযায়ী চন্দ্রতাল, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, পূর্ণিমা, অমাবস্যা, শনিচন্দ্র বিপরীত স্থিতি, রাহু কেতু, এই সবগুলো অবরোহী চন্দ্র, আ- আরোহী চন্দ্র, অবরোহী চন্দ্র, অপভু, অনুভু, তারপরে সূর্যতালের হচ্ছে উত্তরায়ণ, দক্ষিণায়ন, এই সবগুলো সবকিছু ডিটেলে চিত্র সহিত দেওয়া আছে। এখন আমি একটা স্লাইড আমি আর কালকে অ্যাড করব, আর ওইটার উপর আমি প্রথম সেশনে ডিটেলে বিস্তারিত আহ, আহ, করব, এক্সপ্লেন করব। আর দ্বিতীয় সেশনে ডিসকাশন করব এখন পর্যন্ত যা আছে। এইভাবে আমি মনে করি যে কালকে আমাদের সেশন পুরো
কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কিছু থাকে ডিসকাশনের জন্য, তো শুক্রবারে এরকমই দুটো সেশনে আমরা ডিসকাশন করব। আর যেই পয়েন্টে ডিসকাশন করব ওই স্লাইড ওপেন করে ডিসকাশন করব। এখানে একটা একটা স্লাইড এই পঞ্জিকার পর অ্যাড করব আমি, যেটা আমি জেনে শুনে অ্যাড করিনি। কেননা ওই স্লাইডের উপর একটা পুরো সেশন করব, যেটা হচ্ছে যে পুরো একটা চন্দ্র মাসে আপনারা এটা বুঝবেন যে কোন দিন, কোন সপ্তাহে, কোন দিন, কোন রকমের ফসলের কি কাজ করা উচিত এবং অনুচিত, যেটা পরে এই পঞ্জিকাতে আসছে। কিন্তু পঞ্জিকাতে এখানে যেরকম আমি চার্টে দিয়েছি, কিন্তু ওটার বেসিস কি সেটা আমরা একটা একটা চন্দ্রমাসের পুরো একটা ইসেতে বুঝবো। চারটে সপ্তাহের ভাগ করে চারটে সপ্তাহ, আর তার সাথে অমাবস্যা এবং পূর্ণিমা, ওটা করে একটা স্লাইডে একটা চার্টের উপর আমরা পুরো একটা সেশন 8 ঘন্টার ডিসকাস করব। তো এই পর্যন্ত আছে। লাস্টে যেটা ফাইনাল, যেটা সেটা কালকে আমরা ডিসকাস করব। এখনো 3.5 মিনিটের মতো সময় আছে। এখন পর্যন্ত যেটা আমরা দেখলাম সেটাতে কিছু যদি প্রশ্ন থাকে, বলার থাকে, এই স্লাইডগুলো বারোমির এখানে আমি করেছি, যেটা আপনার ইসেতে পিডিএফ এ দেখতে পাবেন, পড়তেও পারবেন। হিন্দি যদি যারা পড়তে জানেন, সংস্কৃততেও লেখা আছে, কিন্তু হিন্দি দেবনাগরী ইসেতে, তো সেটা আপনারা পরে বুঝতে পারবেন। কিন্তু এটা আমি এক্সপ্লেন করছি না, এখানে খালি ইনক্লুড করেছি। আমি চাই যে আপনারা এর উপর 4টে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে ডিটেলে একদম পুরো জিনিসটা বুঝতে পারবেন। আহ, কিছু ব- জিজ্ঞেস করা থাকে, কিছু বলার থাকলে বলুন। এখন পর্যন্ত যে স্লাইডগুলো আমি, স্যার কার্বনের স্যার কার্বনের ব্যাপারটা কি আপনি এই সেশনে বললেন না এর আগের সেশনে বলেছিলেন? না এখন বললাম না, আজকে একটু আগে আচ্ছা, ইসের এখনই বললেন কার্বনটা। এই যে স্যার আপনি আপনি হ্যাঁ, কার্বনটা বাতাস থেকে নিচ্ছে, কিন্তু মাটিতে যে কার্বন আছে, কার্বনটা কি মানে শিকড় দিয়ে কি শোষিত না, হয় না? না, না, কোনো কোনো রকম কোনো গাছ যতগুলো পোষক তত্ত্ব নিচ্ছে মাটির থেকে, সবগুলো ইনঅর্গানিক ফর্মে নিচ্ছে, অর্গানিক ফর্মে নিচ্ছে না। কার্বনের বন্ডিং, কার্বনের যে কি বলে কম্পাউন্ড যেটা তৈরি হয়, সেটা অর্গানিক ফর্মে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ছাড়া। কার্বন ডাইঅক্সাইড ইনঅর্গানিক ফর্ম। এই না যে কোনো ইনঅর্গানিক ফর্মে কার্বন আসে না, কিন্তু যেই পোষক তত্ত্বগুলো গাছ নিচ্ছে মাটির থেকে, সে সবগুলো ইনঅর্গানিক ফর্মে। সবগুলো ডিটেল যদি আপনারা দেখেন যে কোনটা কি ফর্মে নেওয়া হচ্ছে। এখানে আমি একটা বলতে চাই। আমার একটা বই আছে ইংরেজিতে অবশ্য, যারা ইংরেজি ইংরেজি খুব ইজি ইংরেজি, স্কুলের ইংরেজি, স্কুলের ছাত্র যে ইংরেজি পড়ে ওই ইংরেজিতে আছে। কিন্তু ইংরেজিতে বইটা, আর্টস অ্যান্ড সায়েন্স অফ অর্গানিক ফার্মিং, সেটাতে এই সবগুলো খুব ডিটেলে আমি কভার করেছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার। সেটা অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে, আমার থেকে ডাইরেক্টও নিতে পারেন। আমার কাছে 3, 4, 5টা কপি আছে। তো আপনারা যদি চান আমি পাঠাতে পারি। অনলাইন আমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। আহ, ওটা আপনার অ্যাড্রেসে ডেলিভারি হয়ে যাবে। কিন্তু অর্ডার করতে হলে অনলাইন আমার ওয়েবসাইটে গিয়ে করতে পারেন, বা পাবলিশারের ওয়েবসাইটেও করতে পারেন, ওখান থেকেও কিনতে পারেন, বা অ্যামাজন স্যার ফ্লিপকার্টেও মুখে পাওয়া যায়। স্যার মুখে বলে স্যার মুখে বলে কেনা যাবে? মুখে বলে মানে? মানে আপনাকে বললাম, আমি আপনাকে পে করে দিলাম। আমি তো মুখেই বলছি, আমি তো মুখেই বলছি। না, সেটাও হতে পারে, সেটাও করতে পারেন, কোনো হ্যাঁ, নেই। তাহলে স্যার আমার জন্য একটা বলা রইলো। আপনার মানে কিন্তু আপনার মানে বইগুলো আপনি আমাকে পাঠিয়ে দেন। আপনি পে তো করে দেবেন, কিন্তু ঠিকানা দেওয়ার জন্য তো আমাকে ঠিকানা তো চাই। ঠিকানা তো আপনার কাছে ওয়েবসাইট, থাকছে, বপন সিডস এর কাছে তো ঠিকানা আছে, ঠিকানা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কেননা ওয়েবসাইটে গিয়ে যদি অর্ডার করেন, তো ওখানে আপনি রেজিস্টার করলে আপনার ঠিকানা, আপনার ইমেল সবকিছু ওটাতে এসে যাবে। যাই হোক, হুম। সেটা কি না। আর অ্যামাজন থেকেও